শুভ সকাল। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে মহান মে দিবস। এই মে দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান আমি পরম শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন এবং এই মে দিবস পালনের সুযোগ করে দিয়েছেন। মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগ্রামের একটি দিন। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকদেরকে কোনো কর্মঘণ্টা ছিল না, অমানবিক পরিশ্রম করতে হতো, তারা নির্যাতিত হতো, তারা প্রতিবাদ করেছিল, সংগ্রাম করেছিল, তাদের জীবনে দিতে হয়েছিল। তাদের দাবি ছিল মাত্র 8 ঘন্টা তারা কাজ করবে একটানা। আর এই 8 ঘন্টা সময়ের দাবিতেই তাদের এই আন্দোলন। আর এই আন্দোলন করতে যেয়ে সেই যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে তাদের জীবন দিতে হয়েছিল। সেই দিন যারা শ্রমিকদের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন, শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক 8 ঘন্টা কাজের জন্য এই দাবি নিয়ে যারা সংগ্রাম করেছিলেন এবং যারা জীবন দিয়েছেন, আমি তাদেরকেও আজকে এই দিনে স্মরণ করি। কারণ তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের শ্রমিক শ্রেণী পেয়েছেন তাদের অধিকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর এই মে দিবসকে প্রথম শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা দিয়েছিলেন এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছিলেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। অত্যন্ত বেদনার সাথে স্মরণ করি 15ই আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়েছিলেন। সময় পেয়েছেন মাত্র 3 বছর 7 মাস। 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করা হয়েছে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাইটি রাসেলকে পর্যন্ত ঘাতকের দল নির্মমভাবে হত্যা করে। হত্যাকারী কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল এবং পারমিন জামাল রুজিকে। আমার একমাত্র চাচা আবু নাসের, শেখ আবু নাসের, তিনি মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন। ঘাতকের দল তাকেও হত্যা করে। রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন, ব্রিগেডিয়ার জামিলকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। এভাবেই আরও আমার সেজুপুর বাড়ি আক্রমণ করে 18 জন মানুষকে নির্মমভাবে 15ই আগস্ট হত্যা করা হয়। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছোট বোন রেহানা আর আমি বিদেশে ছিলাম, তাই বেঁচে গিয়েছিলাম, দেশে আসতে পারিনি। অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল জারি করে যারা ক্ষমতা এসেছিল, আমাদেরকে তারা আসতে দেয়নি। আমার ছোট বোনের পাসপোর্টটাও দেয়নি। তারপর 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে তাদের অবর্তমানে যখন সভাপতি নির্বাচিত করে, একরকম জোর করে আমি দেশে ফিরে আসি। একটাই লক্ষ্য ছিল, জাতিপ্রিয় দেশকে স্বাধীন করেছিলেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তিনি সবসময় মেহনতি মানুষের কথাই বলতেন। আমাদের কিষানি, শ্রমিক, মোটে মজুর, তাদের কথাই তিনি ভাবতেন এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই ছিল জাতির পিতার সংগ্রাম। 1973 সালে আলজিয়ার্সে ন্যাম সম্মেলন হয়, সেখানে তিনি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলেছিলেন, আমি কোট করছি, যে বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক ও শোষিত, আমি শোষিতের পক্ষে, আনকোট। জাতির পিতা তার এই কণ্ঠ সোচ্চার করেছিলেন শোষিত মানুষের মুক্তির জন্য, যা শুরু করেছেন এই বাংলাদেশ থেকে। এদেশের মানুষের জীবনের যে বৈষম্য, সেই বৈষম্য তিনি দূর করতে চেয়েছিলেন।
বাংলাদেশে আসলে তখন আমাদের দেশের আমাদের এই ভূখণ্ড এই অঞ্চলে তেমন কোনো শিল্প কলকারখানা কোনো কিছুই ছিল না। যুদ্ধের সময় দেশটা ছিল সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না। যুদ্ধকালীন সময়ে খেতে ফসল ফলেনি। শিল্প কলকারখানার অধিকাংশ মালিক তারা ছিল পাকিস্তানি, তারা সেগুলি ফেলে দিয়ে চলে যায়। স্বাধীনতার পর মা যেমন একটা রুগ্ন সন্তানকে বুকে নিয়ে লালন পালন করে সুস্থ করে গড়ে তোলে, ঠিক সেইভাবে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পরপরই শূন্য হাতে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়েও সকল পরিত্যক্ত কলকারখানা জাতীয়করণ করেন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করবার পদক্ষেপ নেন। তাদের কর্মসংস্থান যাতে ঠিক থাকে সেই পদক্ষেপটাই তিনি হাতে নিয়েছিলেন এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য মঞ্জুরি কমিশন গঠন করেন, মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন এবং আন্তর্জাতিক সংস্থা আইএলওর সদস্যপদ 1972 সালেই আমরা অর্জন করি। এবং শুধু তাই না, তিনি আইএলও অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ গ্রহণ করার সাথে সাথে প্রোটোকল এবং কনভেনশনগুলি সই করেন এবং সেগুলি মেনেই শ্রমিকদের অধিকার নিশ্চিত করবার পদক্ষেপ নেন। 1 মে 1972 সাল মে দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষণ দিয়েছিলেন। আমি কোট করছি, কোট, আপনাদের পরিশ্রম করতে হবে, উৎপাদনের লক্ষ্য অর্জন করতে হবে, দেশের সম্পদ বাড়িয়ে আমরা জীবনযাত্রার প্রকৃত উন্নয়ন করতে সক্ষম হব। শত শত বছর ধরে আমরা একটি নিকৃষ্ট উপনিবেশ ও বিদেশিদের বাজার হিসেবে লুণ্ঠিত হয়েছি। বিদেশিরা দেশের অর্থনীতিকে জনগণের প্রয়োজনের উপযোগী করে গড়ে তোলেননি। এরপরে ইহাইয়ার বর্বর সৈন্যরা আমাদের অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে পুনর্গঠনের কাজে হাত দিয়েছে, আনকোড। তিনি নিজের ভাষণেই বলে গেছেন কীরকম ভয়াবহ পরিস্থিতি তখন আমাদের ছিল। তারপর তিনি থেমে যাননি, তিনি কাজ করেছেন। কাজে খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের সবসময় লক্ষ্য। কাজে আমরাও সবসময় সে পদক্ষেপ নিই এবং জাতির পিতা যখন দেশটাকে গড়ে তুলেছেন তখন যে সমস্ত মালিক বাংলাদেশে ছিল তিনি একটা অর্ডার জারি করেছিলেন যে শিল্প কলকারখানা সেই মালিকরা ফেরত পাবে, আর যেগুলি মালিকানাবিহীন সেগুলি তো সরকারি চালাবে। সেই ব্যবস্থাটাও তিনি করেছিলেন, বেসরকারি খাতকেও তিনি গুরুত্ব দিয়েছিলেন। তিনি না মাত্র 9 মাসের মধ্যে আমাদের একটি সংবিধান দেন। এই সংবিধানের 13 অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক নীতিমালা কী সেটা কিন্তু স্পষ্ট বলা আছে। সেখানে যেমন সরকারি প্রতিষ্ঠান থাকবে, সমবায় হবে এবং বেসরকারি খাতও থাকবে, অর্থাৎ অর্থনীতিকে বহুমুখী করে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা এবং মানুষের জীবনমান উন্নত করা, সেটাই ছিল জাতির পিতার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ করেছেন। 21 বছর পরে আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা সরকার গঠন করি, আমাদের সবথেকে বড় কাজ হলো মানুষের কল্যাণ করা এবং সেই প্রচেষ্টাই আমরা হাতে নিয়েছিলাম। আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। 2008-এর নির্বাচনী ইস্তাহারে ঘোষণা দিয়েছিলাম আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আর 96 সালে যখন প্রথম সরকার গঠন করলাম, আসলে বিরোধী দলে থাকতেই আমি দেখেছি যেমন আমাদের যারা শ্রমিকরা কাজ পেত, আমি অনেক কারখানা ঘুরেছি, আমি গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখেছি। তাদের মজুরি ছিল মাত্র 800 টাকা। একজন মালিককে জিজ্ঞেস করলাম যে এই 800 টাকা একটা মানুষের জীবন চলে কীভাবে। 96 সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি। যে আমরা আমাদের যে লক্ষ্যটা, আমাদের শ্রমিক গোষ্ঠীকে আরও উপযুক্ত করে গড়ে তোলা, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং বিদেশে যারা যায় তাদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা, সেগুলো আমরা একে একে করে যাচ্ছি। এবং ইতিমধ্যে আমাদের শ্রম অধিদপ্তরের
ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আবেদন গ্রহণ করতে শুরু করে রেজিস্ট্রেশন সনদ প্রদান সহ সকল কার্যক্রম অনলাইনে সম্পাদিত হচ্ছে। কারণ ডিজিটাল বাংলাদেশ করব ঘোষণা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আমরা চাই আমাদের দক্ষ জনশক্তি গড়ে উঠুক। কারণ আমরা 8 নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আর এবারে আমাদের ঘোষণা হচ্ছে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এই ক্ষেত্রে শিক্ষায় দীক্ষায় এবং ট্রেনিংয়ে কারিগরি শিক্ষায় আমাদের কেউ পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। আর শ্রমিকদের সব ধরনের সুযোগ সুবিধার জন্য ব্যাপক কর্মসূচিও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা কলকারখানা এবং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়ব না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। আপনারা জানেন যে আমাদের শিল্প কলকারখানা যেমন গার্মেন্টস প্রায় আগুন লাগত। এই আগুন কেন লাগে সেটাও যেমন আমরা খুঁজে বের করেছি, সেই সাথে সাথে আমাদের প্রত্যেকটা শিল্প কলকারখানা যেন আধুনিক হয়, অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে, শ্রমিকের জীবনমান নিরাপদ থাকে, সেই পদক্ষেপ নিয়েছি। তার জন্য আমি বিশেষ প্রণোদনা দিয়েছি। আমি আলাদাভাবে সমস্ত অগ্নি নির্বাপক যন্ত্র থেকে শুরু করে ইন্ডাস্ট্রিগুলি যাতে গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে ওঠে, তার জন্য প্রতিটি যা যা প্রয়োজন ছিল সব কিছুর মধ্যে ট্যাক্স তুলে দিয়ে সহজলভ্য করে দিয়েছিলাম, যাতে করে আমাদের শিল্প কলকারখানাগুলি নিরাপদ হয়। আজকে সারা বিশ্বে গার্মেন্টসের 10টি যদি হিসাব করা হয়, তো 10টির মধ্যে বলতে গেলে 10টি আছে বাংলাদেশে। এটাই হচ্ছে প্রায় 200-250 শিল্প কলকারখানা গ্রিন শিল্প কলকারখানা হিসেবে আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি। আমরা শ্রমিক ভাই বোনদের যে কোনো সমস্যা সংক্রান্ত অভিযোগ গ্রহণ, অভিযোগ নিষ্পত্তি, প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য সার্বক্ষণিক টোল ফ্রি হেল্পলাইন করা হয়েছে, যেটা হচ্ছে 1635716357। এই 163557 চালু হয়েছে। সেখানে যদি শ্রমিকদের কোনো অসুবিধা হয় তারা টেলিফোন করলে সাথে সাথে তারা যে কোনো সমস্যা পড়লে সেটা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যবস্থা করা হয়েছে। এবং শিল্প কলকারখানা বিশেষ করে গার্মেন্টসের পরিদর্শনের জন্য পরিদর্শক এবং মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শ্রম আইন 2006 সালে বিএনপি ক্ষমতায় থাকতে যখন এটা পার্লামেন্টে তোলা হয়, আমরা বিরোধী দল ইসলাম আমরা অনেকগুলি সংশোধনী নিয়েছিলাম, তখন তারা একটা সংশোধনীও গ্রহণ করে নাই। কিন্তু আমি যখন দ্বিতীয়বার সরকারে আসি, আমরা সেই শ্রম আইন সংশোধন করে শ্রম আইন সংশোধন আইন 2018 আমরা প্রণয়ন করেছি। এর মাধ্যমে কর্মক্ষেত্রে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার যেমন সহজতর হয়েছে, তেমনি সামাজিক সংলাপকেও অগ্রাধিকার দিয়ে মালিক শ্রমিক সম্প্রীতি বজায় রাখার পথ সুগম হয়েছে। কারণ এটা বাস্তব যে যদি আমরা অর্থনীতিকে গতিশীল রাখতে চাই আর আমাদের শিল্পের মালিকরাও যদি আরও বেশি মুনাফা করতে চান, তো শ্রমিকদের দিকে তো অবশ্যই তাদের দেখতে হবে। আজকের যে প্রতিপাদ্য বিষয়টা, শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, আমি মনে করি অত্যন্ত উপযোগী একটি প্রতিপাদ্য, এবং আমরা সেটাই বিশ্বাস করি। আমরা বিদেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করা হয়েছে, যেখান থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক যে কোনো খাতে নিয়োজিত শ্রমিক বা তাদের সন্তানের উচ্চশিক্ষার জন্য শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে স্থায়ীভাবে অক্ষম হলে অথবা মৃত্যুবরণ করলে বা জরুরি ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর বাইরেও দুর্ঘটনা ছাড়াও আন্দোলনের নামে যখন বাসে আগুন, ট্রাকে আগুন, শ্রমিক সহ মানুষকে পুড়িয়ে মেরেছিল ওই বিএনপি জামাত জোট, প্রায় 3800 বাস, ট্রাক, গাড়ি, রিক্সা, ভ্যান, সিএনজি, এমন কিছু নাই, ট্রেন, লঞ্চ, তারা আগুন দিয়েছে এবং
জ্যান্ত মানুষ ওখানে পুড়ে মারা গেছে। আমি ক্ষমতা ছিলাম, প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি, প্রতিটি ক্ষতিগ্রস্ত মালিকদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। শুধু তাই না, রানা প্লাজায় যখন ধস হলো বা তানজির গার্মেন্টসে যখন আগুনে পড়লো, প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছি। আমাদের শ্রমিকদের কল্যাণ দেখা, এটা আমাদের আওয়ামী লীগের একটা দায়িত্ব বলে আমি সবসময় মনে করি। আমাদের রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের সার্বিক কল্যাণেও একই সেবা দিতে গঠন করা হয়েছে কেন্দ্রীয় তহবিল। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ স্কিম EIS চালুর মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাগত দুর্ঘটনা অসুস্থতার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসন সেবা দেওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের কর্মহীন ও দুস্থ শ্রমিকদের সর্বোচ্চ 3 মাসের নগদ আর্থিক সহায়তা প্রদানমূলক সামাজিক সুরক্ষা কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সরকার বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 প্রয়োজনীয় সংশোধন এনে 2022 সালে সংশোধিত শ্রম বিধিমালা প্রণয়ন করেছে। শ্রমিক কল্যাণ জোরদারকরণে জাতীয় শ্রম নীতি 2012 যুগোপযোগী করারও পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। শ্রম আইনের আলোকে শ্রমিক ও মালিকের মধ্যকার অমীমাংসিত শিল্প বিরোধ মীমাংসা বিচার বিভাগীয় কার্যাবলী দ্রুত সম্পন্ন করার জন্য পূর্বের 7টি শ্রম আদালতের সাথে নতুন আরও 6টি শ্রম আদালত প্রতিষ্ঠার মাধ্যমে দেশে মোট শ্রম আদালত এখন 13টিতে উন্নীত করা হয়েছে এবং শ্রমিকরা যে কোনোভাবে তারা বঞ্চিত হলে সেখানে তারা মামলা করতে পারে, নালিশ করতে পারে, সেই সুযোগটা তাদেরকে দেওয়া হচ্ছে। 2009 সালে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে 2010 সালে RMG সেক্টরে শ্রমিকদের নিম্নতম মজুরি, যেটা আমি সেই প্রথমবার যখন সরকার 96 সালে তখন 800 টাকা থেকে 1600 টাকা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 2001-এ আমরা সরকারে আসতে পারিনি, বিএনপি জামাত জোট ক্ষমতা এসে ওটা স্থগিত করে রেখেছিল। 2006 সালের দিকে শ্রম আইন করার পরে তারা ওটা 1600 টাকা করে। আমি যখন 2009-এ সরকার গঠন করলাম তখন দেখলাম যে 1662 টাকা মাত্র তারা মজুরি পায়, সেটাকে 800 টাকা থেকে 1600 টাকা। আমরা তখন আমাদের সত্যি কথা বলতে আমি নিজে তখন উদ্যোগ নিয়েছিলাম, মালিকদের সাথে ডেকে কথা বলেছিলাম এবং তাদের সাথে পরামর্শ করে আমরা শ্রমিকদের মজুরি 1600 টাকা থেকে 3200 টাকায় বৃদ্ধি করি। 2013 সালে অর্থাৎ একই টার্মে পুনরায় আবার আমরা শ্রমিকদের মজুরি 5300 টাকায় বৃদ্ধি করেছিলাম। এরপর 2014 সরকারে আসে আবার পুনরায় এসে 2018-19 অর্থ বছরে আমরা পুনরায় আমাদের মজুরি শ্রমিকদের মজুরি 8300 টাকায় বৃদ্ধি করি। এরপরে 2023 সালে যখন কোভিড-19-এর অতিমারি দেখা গিয়েছে, সেই সময় আমরা যেমন মালিকদেরকে প্রণোদনা দিয়েছি, স্বল্প সুদে ঋণ দিয়েছি, পাশাপাশি আমাদের গার্মেন্টস শ্রমিক বা শ্রমজীবী মানুষ তাদের জন্য বিশেষভাবে তাদের মজুরি আমরা কারো হাতে না দিয়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি আমাদের শ্রমিক মেয়ে এবং ছেলে সকলের জন্য তাদের মোবাইল ফোন অথবা তাদের অ্যাকাউন্টে সরাসরি আমরা টাকা জমা দিয়েছি, সরাসরি তাদের মজুরি তাদের হাতে পৌঁছে দিয়েছি এবং শিল্প কলকারখানা যাতে বন্ধ না হয় সেগুলি চালু রাখার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছি এবং ভিন্ন ধর্মের কী কী উৎপাদন করা যায় সে পরামর্শ দিয়ে সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি। অর্থাৎ কোভিড-19-এর যেখানে সারা বিশ্ব স্থবির, বাংলাদেশ কিন্তু স্থবির হয়নি এবং তাদের সব ধরনের সুরক্ষা, বিনা পয়সায় টেস্টিং করা এবং তাদের ভ্যাকসিনের ব্যবস্থা করা এবং কর্মক্ষেত্রে একটা উপযুক্ত স্বাস্থ্যসম্মত পরিবেশে যাতে কাজ করতে পারে সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি। সেই সাথে সাথে আমরা এবারে 2023 সালে যেহেতু ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন এবং এই অতিমারি কোভিড-19-এর, এখন তো আবার ইসরায়েল আক্রমণ করে প্যালেস্টাইনিদের উপর গণহত্যা চালাচ্ছে, এই সার্বিক কারণে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে সেটা মোকাবেলা করার জন্য
জীবনযাত্রা যাতে চালু থাকে স্বাভাবিকভাবে সকলের বেতন আমরা যেমন 5% বাড়িয়েছি, কিন্তু আমাদের শ্রমজীবী মানুষের জন্য আমরা এই মজুরি 12,500 টাকায় উন্নীত করেছি 8,000 থেকে, অর্থাৎ 8,300 থেকে 12,500 টাকায় উন্নীত করে দিয়েছি। পাশাপাশি আমাদের শুধু গার্মেন্টস সেক্টর না, অন্যান্য 44টি বেসরকারি সেক্টর, সেখানেও 42টি সেক্টরে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সেই সাথে যাতে আমাদের যারা মেয়েরা কাজ করে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা, টিফিনের ব্যবস্থা, তাদের শিশু দিবাযত্ন কেন্দ্র থেকে শুরু করে সব ধরনের সুযোগ যাতে মালিকরা করে দেয় সেই ব্যবস্থাটাও আমরা করেছি। সেইভাবেই আমরা আমাদের শ্রমিকদের কাজ করার ব্যবস্থা করে যাচ্ছি। আমি একটি কথা আমি বলতে চাই, যেখানে আমাদের মালিক শ্রেণী আছেন তাদের আমি বলবো, আপনারা কারখানা তৈরি করেন, এটা আমাদের শ্রমিক ভাই বোনদেরও জানা উচিত যে কারখানা তৈরি করে শিল্প কলকারখানা বা যাই করুক মালিকরা করছেন, তারা সেখানে বিনিয়োগ করে কিসের আশায়? তারা উৎপাদন বাড়াবে, ব্যবসা করবে, লাভ করবে, সেটাই তো তাদের উদ্দেশ্য। সেই সাথে সাথে শ্রমিকদেরও আমি বলবো যে শ্রমিকরা সেখানে কাজ পান, আর যে প্রতিষ্ঠান আপনাদের কাজের সুযোগ করে দিচ্ছে, আপনাদের রুজির ব্যবস্থা করে দিয়েছে, ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, তাদেরও যেমন দায়িত্ব আছে, সেই সাথে মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতায় একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। আমরা কোভিড-19 সময় যে প্রণোদনা দিয়েছি, সেখানেও তো আমরা ভর্তুকি দিয়েছি, মাত্র 4% ইন্টারেস্টে আমরা ঋণ দিয়েছি মালিকদের, যেন আমার শিল্প কলকারখানা বন্ধ না হয়। ধীরে ধীরে তারা সেটা পরিশোধ করছেন। এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার ফলে কারো ব্যবসা কিন্তু ক্ষতি হয়নি, আবার শ্রমিকরাও তাদের মজুরিটা নিয়মিত পেয়েছেন। কাজে এখানে আমি বলবো, আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক, আমি বলবো কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। এখন যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে, কাজের ব্যবস্থা করছে, জীবন জীবিকার ব্যবস্থা করছে, সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে চান, ভাঙাচোরা, আগুন দেওয়া বা এই ধরনের কাজ করেন, তাহলে ক্ষতিকার হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে, পরিবারের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, মালিকদেরও ক্ষতি হচ্ছে। তবে মালিকদের তো আর ওই একটা ব্যবসা থাকে না, আরও ব্যবসা থাকে, তারা হয়তো পুষিয়ে নিতে পারেন, কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি তো নিজেরা করেন। আমাদের দেশে আমাদের শ্রমিক শ্রেণীর দাবির জন্য বা কথা বলার জন্য তো আমরা আছি, আমরা কিন্তু বলি। আমি প্রধানমন্ত্রী শুধু না, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি সেইভাবেই নিজেকে বিবেচনা করি। আপনাদের কোনো অসুবিধা যদি হয়, আমি জানি আমার দুয়ার খোলা, আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদেরও, কারণ আমাদেরও শ্রমিক সংগঠন আছে, কাজে সেগুলো আমরা দেখব। তবে এটা মাথায় রাখতে হবে, আমরা আমাদের কিষাণী তাদেরও কর্মসংস্থান, তাদেরও জীবন জীবিকার ব্যবস্থা, এমনকি বর্গা চাষিদের আমি উদ্যোগ নিয়ে বিনা জামানতে ঋণের ব্যবস্থা করে দিয়েছি। 96 সালে যখন সরকারে 98 সালে ভয়াবহ বন্যা হলো, তারপর থেকে আমি বর্গা চাষিদেরকে বিনা কোনো জামানত লাগবে না, বিনা জামানতে কৃষি ব্যাংকের মাধ্যমে তাদেরকে আমরা কৃষি ঋণ দিই। শিশু শ্রম বন্ধ করবার জন্য আইন করে শিশুদের লেখাপড়া যাতে হয় সে ব্যবস্থা আমরা করে দিয়েছি। শিশু শ্রম, যে সমস্ত শ্রমে শিশুদের ক্ষতি হতে পারে সেগুলি যাতে তারা না করতে পারে সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আজকে আমার 98% শিশুরা স্কুলে যাচ্ছে, আমরা তাদের বৃত্তি দেই, আমরা তাদের খাবারের ব্যবস্থা করি, বিনা পয়সায় বই দেই, সাথে সাথে কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিংয়েরও ব্যবস্থা আমরা করে দিচ্ছি, যেন কর্মক্ষেত্রে তারা সুযোগ পায়। এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য ব্যাপক হারে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি, যেটা আগে ছিল না। আওয়ামী লীগ আসার পরে আমরা করেছি যাতে আরও কর্মসংস্থার ব্যবস্থা হয়। আজকে আমাদের বেকারের সংখ্যা 3%-এ নেমে এসেছে, যা প্রায় 2-3 গুণ বেশি ছিল।
আর এখনও সেই কাজ চলছে। কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, যে কোনো যুবক সেখানে বিনা জামানতে ঋণ নিতে পারে, নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই সুযোগটা আমরা তৈরি করে দিয়েছি। কাজেই শুধু আমি এটি বলবো যে কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। আর যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে, আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। আমি আশা করি আইএলও শুধু শ্রমিকদেরটা দেখতে গেলে সাথে সাথে এই মালিকদের বিষয়টাও দেখবে, এটাও যেন হয়। আমাদের কর্মক্ষেত্রে পৃথিবীর অনেক দেশে আছে, অনেক উন্নত দেশেও নারীরা কিন্তু সমমজুরি পায় না। বাংলাদেশে নারীরা সমান মজুরি পায়। আজকে আমাদের কর্মজীবীর সংখ্যা মহিলাদের 43.41 ভাগে বৃদ্ধি পেয়েছে, যা ছিল মাত্র 22.81 ভাগ। আমরা কিন্তু সেটা বৃদ্ধি করে দিয়েছি। এখন মেয়েরা সর্বক্ষেত্রে কাজ করতে পারে, সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি। সেই সাথে আমাদের যেমন গার্মেন্টসের মেয়েদের থাকার জন্য ডরমেটরি তৈরি করে দেওয়া, তাদের যে হোস্টেলের ব্যবস্থা, শ্রমজীবী কর্মজীবী মেয়েদের হোস্টেলের ব্যবস্থা, তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা, সেটা আমরা শুধু ঢাকা শহর না, পর্যায়ক্রমে প্রত্যেকটা বিভাগ জেলা পর্যায় পর্যন্ত আমরা তৈরি করে দিচ্ছি। আর দক্ষতা উন্নয়নে যাতে তাদের ভালোভাবে ট্রেনিং পায়, সে ব্যবস্থা আমরা করেছি। আমরা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের এবং তাদের পরিবারের সদস্যদের কল্যাণে এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদার করতে রাঙামাটি খাগড়ায় একটা বহুবিধ সুবিধা সহ শ্রম কল্যাণ কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। নারায়ণগঞ্জে 1530 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি বহুতল কর্মজীবী শ্রমজীবী মহিলা হোস্টেল এবং শয্যা হাসপাতাল সুবিধা সহ শ্রম কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। তাছাড়া আমাদের সারা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যে কেউ বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন, 30 ধরনের ঔষধ আমরা বিনা পয়সায় দিচ্ছি। কারণ আওয়ামী লীগ তো খেটে খাওয়া মানুষের দল। আমরা আওয়ামী লীগ কিন্তু ওই ক্ষমতার উত্তরণ ঘটিয়ে আসেনি, মাটির মানুষের থেকে এসেছে। কাজে আমরা আমাদের দেশের মানুষের জন্য এই কাজ করি। আইএলওর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সেগুলি আমরা সই করেছি। এটা কিন্তু আমরা করেছি, এমনকি আমেরিকাও কিন্তু করে নাই। আমেরিকা করে নাই, যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ। আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা আইএলও কনভেনশন বা প্রোটোকল সই করেছে, তার বোধহয় জবাব দিতে পারবে না। খুব বেশি হলে বোধহয় 2টো করেছে, তার বেশি না। আর সেখানে যদি কেউ আন্দোলন করে, সাথে সাথে চাকরি শেষ। আর আমরা আন্দোলন করলে তাদের সাথে বসি, কথা বলি, সমস্যাগুলি সমাধান করি। এখানেই বিরাট তফাৎ। সেই জন্য আমাদের উপর অনেক খবরদারি করার চেষ্টা করা হয়। আমাদের জুট মিলগুলি বহু বছরের পুরনো, কোনোটা 56 সালে, কোনোটা 60 সালে এরকম করা, সেগুলি লাভবান হচ্ছিল না, কিছুতেই ওগুলি চালানো যাচ্ছিল না। আমরা এর আগেও বহুবার গোল্ডেন হ্যান্ডশেক হয়েছে, কিন্তু আমি আসার পরে আমি ঠিক করলাম যে না, এভাবে কারখানা চলবে না। কিন্তু পাট আমাদের কৃষি পণ্য, আবার আমাদের শিল্প পণ্য, পরিবেশ বান্ধব পণ্য। কাজে পাট গবেষণা করে আমরা পাটের জন্মরহস্য আবিষ্কার করেছি, জুট জিনোম আবিষ্কার করেছি। কাজে পাটকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমরা শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দিয়েছি, প্রত্যেকের টাকা যার যার নিজের অ্যাকাউন্টে, এবং অনেক টাকা পেয়েছেন একসাথে, সব টাকা একসাথে না দিয়ে আমরা অর্ধেকটা পারিবারিক সঞ্চয়পত্র করে দিয়েছি, যে সঞ্চয়ের মাধ্যমে মাসে 11% উপর তারা মুনাফা পায়। আর বাকি কিছু টাকা হাতে দিয়েছি, কারণ আমি জানি নগদ টাকা হাতে পেলেই সব টাকা খরচ হয়ে যাবে। সেই জন্য তাদের সুরক্ষা দেওয়ার জন্য এই পারিবারিক সঞ্চয়পত্র করে কোনো শ্রমিক বাদ নেই, প্রত্যেককে আমরা দিয়ে দিয়েছি। তার পাওনা কড়াই ঘন্টা হিসাব করে সরাসরি ব্যাংকের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে।
তাদেরকে একদিকে পারিবারিক সঞ্চয়পত্র, অপরদিকে কিছু নগদ টাকা দিয়েছি। আমরা এখন সেই জুট মিলগুলি সব বেসরকারি খাতে দিয়েছি, যেন দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে উন্নত মানের পণ্য উৎপাদন হয়। অনেকগুলি ইন্ডাস্ট্রি এখন চালু শুরু হয়ে গেছে। যারা চালু করেছে আমাদের অনেক শ্রমিক কিন্তু আবার পুনরায় সেখানে কাজ পাচ্ছে, অনেকেই চাকরি পাচ্ছে, সে ব্যবস্থাটাও করে দিয়েছে। এবং যখন দিয়েছি তাদের এটাই বলেছি, যারা দক্ষতা অর্জন করেছে জুট মিলে কাজ করে তারাই আপনাদেরকে ভালো রেজাল্ট দিতে পারবে। এবং অনেকেই কিন্তু আমাকে ইতিমধ্যে বলেছে, আমি জানি যে তারা অনেকে এই ধরনের জুট মিলে তারা কাজ দিচ্ছে। কাজে আমরা সবসময় শ্রমিকদের কল্যাণটাই দেখি, আমার কিষাণী শ্রমিক সকলের কল্যাণ দেখা, এটাই আমাদের লক্ষ্য। আজকে মে দিবসে আমি এটাই চাই যে আমি শ্রমিক মালিক সবাইকে একটা সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বৃদ্ধির জন্য আবেদন জানাচ্ছি। আপনারা জানেন স্বাধীনতার পর দেশকে অর্থনৈতিক মুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশ আওয়ামী লীগকে কৃষক শ্রমিক আওয়ামী লীগ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। যদিও এটা বাকশাল নামে গালি দেওয়া হয়, মূলত এটা ছিল কৃষক শ্রমিক আওয়ামী লীগ। অর্থাৎ শ্রমিক কৃষক তাদের মূল্যায়ন করে, তাদের ভাগ্য পরিবর্তন করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, উৎপাদন বৃদ্ধি করা, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে স্বাবলম্বী করা, এটাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। কাজে সেই ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আমাদেরকেও, আমি আবারও বলবো, আমাদের মালিক শ্রমিক এখানে সবাই আছেন, দেশটা আমাদের সকলের। এদেশ যত উন্নত হবে, দেশের মানুষ ক্রয় ক্ষমতা বাড়বে, আমাদের কারখানার মালিকরা তারা নিজস্ব বাজার পাবে, তাদের উৎপাদনও বৃদ্ধি পাবে, তারাও লাভ করতে পারবে, আবার আমাদের শ্রমিকরাও কাজ পাবে। কাজে সেখানে উভয়ে এক হয়ে কাজ করতে হবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই সেই সমস্যার সমাধানে যা যা করণীয় সেটা আমরা করব। এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা, সেটা আমরা করে যাচ্ছি, করে যাব। এই জন্য দুয়ারে দুয়ারে কারো দুয়ারে ধর্ণা দেওয়ার দরকার নেই। দেশ আমাদের, এদেশের মাটি মানুষকে আমরা চিনি, নদী নালা খাল বিল আমরা চিনি। এদেশের মানুষের ভাগ্য কিছু পরিবর্তন হয় আমাদের থেকে ভালো আর কেউ জানবে না, এটাই হচ্ছে বাস্তবতা। কাজে আসুন সকলে মিলে আমরা কাজ করি, আমাদের এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ গড়া, আমরা সেইভাবে আমাদের দেশকে গড়তে চাই। কাজে সেই ক্ষেত্রে সকলকে এক হয়ে কাজ করার আমি আহ্বান জানাচ্ছি। যার যে সমস্যা অবশ্যই সে সমাধান আমরা ব্যবস্থা করে দেব। আমরা চাই আমাদের শ্রমিকরা নিরাপদে কাজ করবেন এবং সুষ্ঠু পরিবেশে কাজ করবেন এবং তাদের জীবনমানও উন্নত হবে, এটাই আমাদের লক্ষ্য। এখানে কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে করতে চাই, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করে চাই। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ৭২ সালের মে দিবসের আরেকটি কোড দিয়ে আমার বক্তব্য শেষ করছি। কোড বঙ্গবন্ধু বলেছিলেন, কোড, সমৃদ্ধির পথে কোনো সংক্ষিপ্ত রাস্তা নাই। শতাব্দী শোষণের পুঞ্জীভূত সমস্যা আমাদের সামনে জড়ো হয়ে রয়েছে। এগুলি সমাধানের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলেই আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ার ভিত্তি গড়ে তুলতে পারব। আমাদের ভবিষ্যৎ বংশধররা শান্তি ও সমৃদ্ধির মধ্যে সেখানে বসবাস করতে পারবে। খোদা আমাদের সহায় আছেন। আনকোড। আমি এটাই বলতে চাই যে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। আমাদের অনেক পরিশ্রম করতে হবে, উৎপাদন বাড়াতে হবে। ইতিমধ্যে ঘোষণা দিয়েছি 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। যার যেখানে যতটুকু জমি আছে আমরা আবাদ করব, নিজেদের খাদ্য সংস্থা নিজেরা করব, লাগলে অন্যকে সহযোগিতা করব, কিন্তু কারো কাছে হাত পেতে চলবো না। জাতির পিতা বলেছেন, ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা বিশ্ব দরবারে আজকে যে সম্মান আমরা অর্জন করেছি, আজকে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে, আমরা সেই ধারা অব্যাহত রেখে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবো, কারো কাছে হাত পেতে নয়। আমাদের শ্রম আর আমাদের মাটি মানুষ দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। প্রচণ্ড গরম পড়েছে, সবাই সাবধানে থাকবেন, প্রচুর পানি খেতে হবে এবং একটু সাবধানে চলাফেরা করতে হবে। বেশিক্ষণ রোদের জন্য মানে তেতে পুড়ে না যান, সেদিকে নিজের স্বাস্থ্যের দিকে নিজেরা নজর রাখবেন। সবাইকে ধন্যবাদ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত অতিথিবৃন্দ, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের